This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আকবর ইলাহাবাদীর লেখা গুলাম আলীর গাওয়া সেই গজল হাঙ্গামা হ্যায় কিউ বরপা। এত হাঙ্গামা কেন? 2026 সাল আসছে না, সেটা আমরা সবাই জানি। বিধানসভার ভোট আসছে, সেটাও তো আমরা সবাই জানি। এবার ভোট এলে একটু আধটু হাঙ্গামা হয়, এটাও তো আমরা সবাই জানি। কে জানে না বলুন তো? কিন্তু নির্দিষ্ট কোনো হাঙ্গামার কথা ভেবে আজকে গোলাম আলী শোনায়নি আপনাদের, বরং অনেকগুলো টুকরো টুকরো হাঙ্গামা মাথার মধ্যে এসে ভিড় করছে, জানেন তো? আর তাই জিজ্ঞেস করছি, হাঙ্গামা হ্যায় কিউ বরপা, এত হাঙ্গামা কেন? ওইটা রাজর্ষির মতো, রবীন্দ্রনাথের সেই রাজর্ষির মতো বলতে পারেন, এত রক্ত কেন রাজা, সেরকম এত হাঙ্গামা কেন? মালদায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় গার্ড দিতে গিয়ে 7 জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন, কারণ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা হাঙ্গামা করেছে। এটাও জানা বিষয় নাকি? পূর্ব বর্ধমানের শক্তিগড়ে মানুষের ঘুম ভেঙেছে হাঙ্গামায়। ভিন রাজ্যের দুষ্কৃতীরা গুলি ছুটতে ছুটতে পুলিশের চোখের সামনে থেকে পালিয়েছে। এটাও জানা বিষয় নাকি? মানে এরমভাবে পুলিশের সামনে দিয়ে গুলি চালাতে চালাতে দুষ্কৃতীরা পালাবে, অথবা ওই আগেরটার ক্ষেত্রে ওই পরীক্ষা কেন্দ্রে এসে ছাত্ররা উল্টে শিক্ষকদের পেটাবে। আরও আছে জানা বিষয়। দেউচাপাচামিতে প্রস্তাবিত কয়লা খনির মাটি কাটার কাজ বন্ধ হয়ে গেছে, সেখানেও হাঙ্গামার অভিযোগ উঠেছে। কিন্তু এই সব হাঙ্গামা ছাপিয়ে গিয়ে দুটো হাঙ্গামা গুরুত্ব আদায় করে দিচ্ছে, জানেন তো? তার একটা ঘটছে, আরেকটা ঘটতে পারে। একটা বর্তমান আর একটা ভবিষ্যৎ। এবার ভবিষ্যতে যে হাঙ্গামার আভাস পাওয়া যাচ্ছে, সেটার কথাই একটু আগে বলি। দেখুন, ভোটার তালিকা নিয়ে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল কী পরিমাণ স্পর্শকাতর হয়ে উঠেছে, সে তো আপনারা বুঝতে পারছেন। কারোর চিন্তা ওই সংখ্যালঘুদের নাম বাদ পড়ছে কিনা, আবার কারোর ভাবনা ওই অবাঙালি হিন্দু ভোটারদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ যাবে কিনা, এই সমস্ত ব্যাপার নিয়ে আর কি। কারোর চিন্তা কি জানেন? এই সংখ্যালঘু আর সংখ্যা গুরুর হিসেবটা এটা কোথাও গিয়ে তাদের ভাসিয়ে নিয়ে যাবে, নাকি ভোটারকে ভাসিয়ে নিয়ে যাবে? বা এটাও হতে পারে এই সমস্ত হিসেব নিকেশগুলো, মানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই সমস্ত বিষয়গুলো এমন ঢেউ তুলল, বাকি সমস্ত ইস্যুগুলোকে ভাসিয়ে নিয়ে চলে গেল। মানে ওই ধরুন দুর্নীতি, কর্মসংস্থান, নারী নিরাপত্তা, মানে এই রকম যেগুলো যেগুলো আপনার আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলোর থেকে আমাদের নজরটা ঘুরিয়ে দেওয়া হবে কিনা। মানে সবাই ভাবছেন, কিন্তু এটা ঠিক, সবাই ভাবছেন। কেউ ভোটার তালিকা নিয়ে ভাবছেন, কেউ ভোটারকে নিয়ে ভাবছেন সবাই। কিন্তু সব থেকে বেশি ভাবছে কারা? এই চিন্তাটা সব থেকে বেশি সম্ভবত তৃণমূল কংগ্রেসের, জানেন তো? কারণ তৃণমূল নেতাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একদম ডেডলাইন বেঁধে কাজ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। এবং তার থেকেও বড় গুরুত্বপূর্ণ কী জানেন? সবাই যে ওই দুধের ঘটি নিয়ে গিয়ে পুকুরে দুধ ঢালার বদলে জল ঢেলে দিয়ে আসবেন, সেটা হবে না। কারণ সেই কাজের ওপর, মানে এই নেতাদের ওই কাজ করার ক্ষেত্রে পারফরমেন্সের ওপর প্রমোশন বা ডিমোশন অপেক্ষা করছে, এটাও বলে দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন ভোটার তালিকা কি দাঁড়াচ্ছে, এবং ভোটার তালিকার ভুল ত্রুটিগুলো কতটা ঠিকভাবে ধরতে পারলেন, তার উপর তৃণমূল কংগ্রেসের বহু নেতার অস্তিত্ব নির্ভর করছে। মানে অস্তিত্বই যেখানে সংকটে, মানে অ্যাটলিস্ট সংকটে না হোক, যেখানে অন্তত প্রশ্নের মুখে, সেখানে তো একটু আলাদা করে গুরুত্ব দিতেই হয়। সেই পরীক্ষা পদ্ধতিকে একটু আলাদা করে মেনশন করতেই হবে, কারণ এই পরীক্ষাটা কিন্তু সহজ না। তৃণমূলের এই পরীক্ষায় পরীক্ষকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং টুকলি করার চেষ্টা নইব। 7 দিনের মধ্যে জেলা কমিটি যারা একটা করে কোর কমিটি আমরা করে দেব, যারা ভোটার লিস্টের কাজটা এখন থেকে করতে হবে। যারা ভালো করবেন তাদের সেখানে জায়গা হবে, যারা করবেন না এখন থেকে কাল থেকে, তাদের জায়গা হবে না। এবং তারা কতটা করতে পারলেন
3 দিন পর পর তাকে কিন্তু ইনফরমেশান দিতে হবে এবং ইনফরমেশান পার্টি অফিসকে পাঠাতে হবে, তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে। এবং আমি সুব্রত বক্সির নেতৃত্বে, যেহেতু হয়তো কোথাও প্রবলেম হচ্ছে, কেউ আপনার প্রশাসন কথা শুনছে না, হয়তো কোথাও আপনি করতে যাচ্ছেন বাধা পাচ্ছেন, সেই কথাটি জানাতে হবে। তার জন্য আমি স্টেট লেভেলে এই ভোটার লিস্ট সংক্রান্ত একটা কমিটি করে দিচ্ছি। সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, সুজিত বোস, মলয় ঘটক, পার্থ ভৌমিক, এদের নিয়ে আমি একটা কমিটি করে দিচ্ছি। মানে আরও অনেকে ছিলেন কমিটিতে, নামের তালিকাটা অনেক লম্বা, পুরোটা শোনালাম না। মোদ্দা বিষয়টা তো পরিষ্কার হলেই হলো, তাই না? মানে এটা তো বুঝে গেলেন, 1 সুব্রত বক্সি, 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, 1 চন্দ্র, 2 পক্ষ। এবার কে যে কোন পক্ষ, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এই ঘোষণাটা মমতা বন্দ্যোপাধ্যায় যে করবেন এটা তো স্বাভাবিক, তিনি ছাড়া তৃণমূলে আর কারোর পক্ষে এত সহজে সুব্রত বক্সির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করাটা কি এত সহজ হতো? এমনকি স্বয়ং সুব্রত বক্সির পক্ষেও। আর বিশেষ করে এটাও তো ঘটনা, নর্মাল কোর্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ধরুন আপনি 1 থেকে 10 পর্যন্ত যদি উচ্চারণ করেন, তাহলে 11 নম্বরের জায়গায় নামটা তো সাম্প্রতিককাল ধরলে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই হওয়ার কথা। এই সেদিন পর্যন্ত এটাই তো ছিল অটোমেটিক চয়েস, মানে স্বাভাবিক বিষয়। কিন্তু যেটা এতদিন স্বাভাবিক ছিল সেটা তো আপাতত খানিকটা অস্বাভাবিক হয়ে গেছে। ফলে ওই নাম উচ্চারণ করার ক্ষেত্রে যে কেউ চাইলেই আর নাম উচ্চারণ করতে পারছেন না। আর এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহের ওই কর্মী সভায় সকলকে বুঝিয়ে দিয়েছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ, সারা রাজ্যে তৃণমূল কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। আর সেখানে সবার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন, 1 তিনি, 2 সুব্রত বক্সি, 3 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই 1, 2, 3-এর সমাবেশটা আপনি কিভাবে দেখবেন? দেখুন, রাতে আকাশে তারা ফুটলে বিভিন্ন তারার অবস্থান দেখে ওই তারামণ্ডলের একটা চেহারা কল্পনা করে নেওয়া হয়। ওটা সপ্তর্ষি মণ্ডল, ওটা কালপুরুষ, এরকমই তো। তৃণমূলের এই নক্ষত্রপুঞ্জকে যদি নাম দিতে হয় তাহলে কি নাম দেবেন? আপাতত বলতে হলে বলতে হবে ঐক্যবদ্ধ তৃণমূল। দেখুন, এত সহজে সব কিছু তাড়াতাড়ি ঠিক করে ফেলা যায় কি? এবং একই বিষয়টা একটা সময় যা অন্য সময় তো অন্যরকম হতে পারে, ফলে এত তাড়াতাড়ি সব কিছু জেনে ফেলা যায় নাকি? একটু রয়ে সয়ে এগোনোই ভালো। আর এই আর একটু গভীরে এইভাবেই তো এগোলে কোনো না কোনো সময় তলকুল পাওয়া যাবে না, এটা বুঝে নেওয়াটা সহজ হয়। সুতরাং চলুন ওই রকমই অতলে তলিয়ে যাওয়ার জন্য আজ কিছু কথা বলে ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। দেখুন, লোকসভা ভোটের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে মাঝে মধ্যেই অন্তরালে থাকছেন, বা যেভাবে তৃণমূলের সংগঠনে অভিষেক ঘনিষ্ঠদের মাঝে মধ্যেই পর্দার আড়ালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকেই কিন্তু বিশ্বাস করতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বোধহয় তৃণমূলেই, মানে নিজ ভূমেই একটু কোণঠাসা হয়ে পড়েছেন। হয়তো তার সঙ্গে দলনেত্রীর বা এই মুহূর্তে যারা দল চালাচ্ছেন তাদের মতের মিল হচ্ছে না, মনে হওয়াটা স্বাভাবিক ছিল। কারণ ওই বললাম, মাঝে মধ্যে অন্তরালে চলে যাওয়া এবং বিভিন্ন নেতার বিভিন্ন মন্তব্য। আমরা কিন্তু ভাবিনি, আমরা যেটা ভেবেছিলাম সেটা আমাদের যেটা ওই তৃণমূল নেতা নেত্রীরা ভাবিয়েছিলেন সেইটা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছিলেন। নেতাজি ইন্ডোরে ওই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বক্তৃতা করতে উঠেছিলেন তখন বলেছিলেন তার গলা কেটে দিল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদী বেরোবে। অর্থাৎ কোনো অবস্থাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার আনুগত্য নিয়ে কোনো রকম সংশয় নেই, এ নিয়ে কোনো প্রশ্ন ওঠাটাও অবান্তর। এটাই তো বোঝাতে চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল দলটা করবেন, তিনি কোথাও যাবেন না।
নতুন কিচ্ছু করবেন না। মানে তাকে নিয়ে যেটুকুনি যা সংশয় চারপাশে দানাবাদ ছিল, এই স্টেটমেন্টগুলো, তাতে কেউ বলবেন এটা একদম অভিষেক ধুয়ে মুছে সাফ করে দিলেন, ক্লিয়ার করে দিলেন। আবার কেউ বলবেন, রাজনীতি তো এটা সেকেন্ড মত থাকে, বলবেন ওটা আপাতত ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেন। দেখুন, তখন কিন্তু তার কথাগুলো শুনে মনে হচ্ছিল এটাই তো হওয়ার কথা, অন্যরকম কেন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটার সর্বোচ্চ নেত্রী, সেই দলটার জাতীয় সাধারণ সম্পাদক তো নেত্রীর প্রতি আনুগত্য দেখাবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটাই শেষ কথা নয়, আরও একটা ইম্পসিবলকে প্রায় পসিবল করে ফেলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ওই মন্তব্যের মধ্যে দিয়ে। অনেকেই নতুন করে তৃণমূলের কেমিস্ট্রিটা নিয়ে ভাবতে শুরু করেছিলেন, মনে মনে ধরে নিচ্ছিলেন যে অভিষেকের কথাগুলো প্রবীণের প্রতি নবীনের আনুগত্য হলেও হতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি এ ব্যাপারে কোনো তো সিদ্ধান্তে আসা উচিত নয়। কারণ দলটার নাম যদি তৃণমূল কংগ্রেস হয়, তাহলে তো একটু রয়েস হয়ে ভাবতে হয়। শুরুতে বলে দিয়েছি, ওই সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি করে দিয়েছিলেন, দিন ঠিক করে দিয়েছিলেন, সেই দিনক্ষণ মেনে তৃণমূলের এপিক কমিটি, মানে এই যারা ভোটার তালিকা পরীক্ষা নিরীক্ষা করবে আর কি, সেই কমিটিটা সুব্রত বক্সির নেতৃত্বে আজ বৈঠকে বসেছিল। এ পর্যন্ত তো ঠিক ছিল, এটাই তো হওয়ার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছিলেন তেমন হচ্ছিল। কিন্তু তৃণমূল ভবনের সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ছিলেন না। অতএব বুঝতে পারছেন, আবার নতুন করে প্রচুর লোকের গালে হাত পড়ে গেছে। ভাবতে বসেছেন সবাই, অভিষেক এলেন না, অনুপস্থিত, এটাও কি কোনো কিছুর ইঙ্গিত? তাহলে মধুরেণ সমাপয়েত যে আমরা ভাবছিলাম, সেটা কি হতেও হলো না? তাহলে কি তৃণমূলের অন্দরের রসায়নটা সত্যিই ছোট গল্পের মতো, যেটা শেষ হতেও শেষ হয় না? এবার কি হয়, ছোট গল্প না উপন্যাস, সেটা তো পরের কথা। যদি থ্রিলার হয় তাতেও অবাক হওয়ার কিছু নেই। আমরা শুধু একটাই জিনিস বলতে পারি, চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না। কেন অনুপস্থিত থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে জল্পনা শুরু হয়, চর্চা শুরু হয় রাজনৈতিক মহলে। সুব্রত বক্সী নিজেই ঘোষণা করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পৃথক ভার্চুয়াল বৈঠক করবেন জেলা নেতৃত্বকে নিয়ে। দেখুন, সুব্রত বক্সী নিজেই যখন জানিয়েছিলেন, তখন এ নিয়ে কোনো সংশয় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অনুপস্থিতিটা প্রত্যাশিতই ছিল। সত্যি কি তাই? দেখুন, এটা নিয়েও তো সংশয় নেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা বৈঠক করবেন, কারণ এটাও তো সুব্রত বক্সীই জানিয়েছেন। সে বৈঠকটা কবে হবে? এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মার্চের মাঝামাঝি, হয়তো 15 তারিখ নাগাদ অভিষেকের এই বৈঠকটা হতে চলেছে, আশেপাশেই হবে। এবার বৈঠক হচ্ছে, এটাও সুব্রত বক্সীর জানানো। কেন আসেননি, না আসাটা খানিকটা প্রত্যাশিত, এটাও সুব্রত বক্সীর জানানো, বা তার কথার থেকে ধরে নেওয়া যেতে পারে। তাহলে স্বাভাবিক বা অপ্রত্যাশিত বিষয়টা কোনটা? দেখুন, জেলা নেতৃত্বকে নিয়ে ভোটার তালিকার বিষয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আলোচনায় বসবেন, বুঝতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু কেউ যদি বলেন তৃণমূলের সংগঠন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও প্যারালালি ভাবছেন, এটাই তো তার সব থেকে বড় প্রমাণ। এটা তো আবার কোথাও গিয়ে একটা অস্বাভাবিক প্রশ্নের জন্ম দিয়ে দেবে। এর সবাই বলবেন এটা কি স্বাভাবিক বলে ধরে নেওয়া যায়? আবার দেখুন, আবার উল্টো দিক থেকে তখন কেউ বলবেন, আরে তিনি তো সংগঠনে সক্রিয় হচ্ছেন, তাকে দলনেত্রী বলেছেন, দলনেত্রীর কথাকে মর্যাদা দিয়ে তিনি সক্রিয় হচ্ছেন। আড়ালে থাকলেও তার মাথার ভেতর যে তৃণমূল নেত্রীর দেওয়া অ্যাসাইনমেন্টটা রয়েছে, সেটা তো সুব্রত বক্সীর কথা থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে আবার সেটা তখন স্বাভাবিক মনে হবে। কিন্তু তারপরেও তো কয়েকটা কথা থাকছে, যে কথাগুলোকে অবহেলা করা যাচ্ছে না। প্রথমত, এক যাত্রায় পৃথক ফল কেন, কী কারণে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যখন ভোটার তালিকা নিয়ে বৈঠকে করবেনই, তাহলে আজকের বৈঠকে থাকলেন না কেন? আজকে থাকলেই তো গোটা বিষয়টা মিটে যেত। কমিটি তো একটাই, কমিটির উদ্দেশ্যও তো একটাই।
তিনি আলাদা করে বসলেও যা উদ্দেশ্য, এই কমিটির বসার উদ্দেশ্য দুটোই তো এক। জেলায় জেলায় ঘুরে তৃণমূল নেতারা ভোটার তালিকায় যে যে অসঙ্গতিগুলো খুঁজে বের করেছেন, একই এপিকে কোন রাজ্যে কতজন ভোটারের নাম পাওয়া গেল, কতজন তাদের ভোটারকে বাদ দেওয়া হলো, এই সমস্ত জিনিসগুলোই তো গত এক সপ্তাহে তাদের দলের নেতারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জেনেছেন। এবার সেগুলোই তো আলোচনা হওয়ার কথা। এবার সেইটা যখন এখানেই জানিয়ে দেওয়া হবে, তাহলে আলাদা করে বৈঠকের কি প্রয়োজন? দেখুন, এই বৈঠকটা, আজকে যে বৈঠকটা হয়েছে সেটা সুব্রত বক্সির নেতৃত্বে, পরের বৈঠকটা তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবার কমিটির মধ্যে 1 আর 2 এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিয়েছিলেন, কিন্তু দুটো আলাদা কমিটি তো করেনি, একটাই কমিটি করেছিলেন। তাহলে আলাদা নেতৃত্বের আলাদা কমিটির মতো একটা আলাদা বৈঠকের কেন প্রয়োজন হলো? আলাদা কমিটিরই, কিন্তু আলাদা করে বৈঠক খুব দরকার ছিল। আবার একটা এরকম ধোঁয়াশা সৃষ্টির কারণ কি? দ্বিতীয়ত, আজকের বৈঠকের পরেই তো তাদের অনুসন্ধানে যা গরমিল ধরা পড়েছে, মানে এ রাজ্যের ভোটার তালিকায় যেখানে যেখানে ভূত আছে বলে তৃণমূল মনে করছে, সেই তালিকা সবিস্তারে ওই নির্বাচন কমিশনের কাছে জমা দিয়ে এলেন ওই তৃণমূলের এপিক কমিটির সদস্যরা। অনেকে মিলে গেছিলেন, তার মধ্যে সুব্রত বক্সি ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ছিলেন। এরা সবাই মিলে গিয়ে তো তাদের যা যা বলার তা নির্বাচন কমিশনকে বলে এলেন। তাহলে অভিষেকের নেতৃত্বে বৈঠকের পর কি হবে? তৃতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জেলা স্তরে অনুসন্ধানের পর 7 দিনের মধ্যে রাজ্য স্তরে বৈঠক করতে হবে, তারপর তার কাছে রিপোর্ট দিতে হবে। তার মানে আজকের এই যে বৈঠকটা, যেটা এই সুব্রত বক্সির নেতৃত্বে হলো, সেটা একদম টাইম লাইন মেনে হলো। তারপরেই তো তাহলে তারা ওই তৃণমূল কংগ্রেস দলনেত্রীর কাছে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় ফাইন্ডিংসগুলোকে নিয়ে একটা রিপোর্ট তৈরি করে জমা দিয়ে দেবেন। তাহলে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মানে কি থাকলো? তারপর তিনি কি করবেন? নাকি তিনি মানে তার ওই রিপোর্টগুলো সেটা আলাদাভাবে যাবে? নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর দুটো বৈঠকের কালমিনেশন পয়েন্টগুলো, মানে কার দুটো বৈঠকে, এই বৈঠকে কিছু পয়েন্ট পাওয়া গেল, ওই বৈঠকে আবার কিছু পয়েন্ট পাওয়া যাবে, মানে সেক্ষেত্রে এরকম মনে হতে পারে এই আজকের বৈঠকে যে পয়েন্টগুলো জমা পড়েছিল সেগুলো যারা দিয়েছিলেন, তার মধ্যেও তাহলে আরও কেউ কেউ বাকি ছিলেন যারা হয়তো এই কমিটিকে সব পয়েন্টগুলো দেবেন না আর কি, এরকম মনে হয়েছিল। সবটা জানা দরকার। সুতরাং অভিষেক তিনি হয়তো কনফিডেন্ট যারা আজকের কমিটিকে সব কিছু জানাননি তারা তাকে সব কিছু জানাবেন, সুতরাং তিনি আলাদা করে বৈঠক করবেন এবং সেখান থেকে যদি পয়েন্টটা পেয়ে যান, তাহলে এই দুটো কমিটির যা যা পয়েন্ট পাওয়া গেল সেগুলোকে মেলালেই সমগ্র তৃণমূল কংগ্রেসটার যাবতীয় ফাইন্ডিংস, যা যা খুঁজে বার করা পয়েন্ট, সবগুলো এক জায়গায় পেয়ে যাওয়া যাবে। এক্ষেত্রেও একটা পয়েন্ট থেকে যায়, জানেন তো? তাহলে কি এখনও ওই মানে দুটো ভাগ ভেতরে ভেতরে রয়েছে, উপরটা সিমেন্ট করা কিন্তু ভেতরে ফাটলটা রয়েছে। এবার এই জায়গা থেকেই দেখুন, একটাই বিষয়, নেত্রীর নির্দেশ, দলের সবাই কার্যকর করবেন, অভিষেক তার ব্যতিক্রম হবেন না, এটা বোঝানোর জন্যই তো নেতাজি ইন্ডোরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তার গলা কাটলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি বেরোবে। অথচ ওই বৈঠকের পর থেকে এই 1 সপ্তাহে তৃণমূলের প্রত্যেক নেতা ভোটার তালিকা নিয়ে অনেক কথা বললেও, মানে বিজেপি বাংলার ভোটার তালিকায় বাইরের রাজ্যের লোক ঢুকিয়ে 26-এ জিততে চাইছে, এই অভিযোগ করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন একটাও কথা বললেন না? তিনি কি গোটা বিষয়টা একটা নিরপেক্ষ দূরত্ব থেকে দেখছেন, নাকি তার মনে হচ্ছে ওরা যা বুঝছে যা করছে তার বাইরেও গভীর কিছু আছে? দেখুন, ভোটার তালিকার থেকে বেনজল ছেঁকে ফেলতে কে কীরকম পারফর্ম করলেন সেটা দেখে দলে যখন পদোন্নতি বা পদস্খলনের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েই দিয়েছেন, তখন এই এক যাত্রায় পৃথক ফলের মানে কি? বিশেষ করে এর পরের ধাপটাই যদি তৃণমূলের বহু প্রতীক্ষিত রদবদল হয়, তাহলে অভিষেকের এই আলাদা বৈঠক কেন? একটা জিনিস হতে পারে, ওই রদবদলের তালিকায় অভিষেকের কোনো বিষয় নেই,
কিন্তু অভিষেক কি হবেন না হবেন, তার পজিশন বদল টদল হবে কিনা, এগুলো নিয়ে এটা অবান্তর প্রশ্ন। এরকম কোনো বিষয় নেই, সম্ভাবনা নেই, এটা সবাই জানেন। কিন্তু ওই রদবদলটা কিসের ওপর ভিত্তি করে হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে ফরম্যাটটা ঠিক করে দিয়েছেন, মানে যে কে পারফর্ম করবেন কে পারফর্ম করবেন না তার উপরে হবে। কিন্তু সেটাও তো অভিষেক যখন ওই রদবদলের জন্য প্রস্তাবটা দিয়েছিলেন তারও মূল কথা ছিল। তাহলে কোন বিষয়ের ওপর ভিত্তি করে রদবদলটা হবে, নাকি দুটোই যখন এক তখন অভিষেকের মূল্যায়নটা খুব ইম্পর্টেন্ট। তাই বলছি এইভাবে আলাদা আলাদা বৈঠকের ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব ঠিক কী বোঝাতে চাইলেন বলুন তো? বিরোধীরা তো ভাবছে এজেন্ডা মিলছে না বলেই নাকি আজকের বৈঠকটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেন না। মানে যতই নেতাজি ইন্ডোরে তৃণমূলের 51বর্তী পরিবারের ছবিটা ফুটে উঠুক, এক সপ্তাহ যেতে না যেতে বিরোধীরা আবার হাঁড়ি আলাদা হওয়ার ইঙ্গিত পাচ্ছেন। এবার বিরোধীদের মধ্যে এই কনফিউশনটা তৃণমূল কংগ্রেস কি জেনে বুঝেই তৈরি করে দিল, নাকি আসলে কনফিউশন শুরুর দিন থেকে আজ পর্যন্ত কোথাও ছিলই না, যেটা হওয়ার ছিল সেটাই হচ্ছে? কিছুদিন আগে থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফাটল দেখা দিয়েছে। নতুন কিছু নয়, মাঝে মাঝেই ফাটল হয়, কখনো চওড়া হয়, কখনো কাছাকাছি আসে। গত মিটিংয়ে একসাথে হয়েছিলেন। রিসেন্টলি আবার সঞ্জয় বসু, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক, লোকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকা পয়সা ইনি নাকি হ্যান্ডেল করেন, তো তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি মামলা থেকে সরিয়ে দিয়েছে। তার জন্য আবার ফাটলটা একটু চওড়া হয়েছে। কে কোন দলের ভরকেন্দ্র হবেন সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে একটা সেবাশ্রয় চালু হয়েছিল, সেই সেবাশ্রয়টা আসলে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটা ভেঙে পড়ছে বলে তার পাল্টা হিসেবে সেবাশ্রয় প্রকল্প চালু করা হয়েছে কিনা সেটা আমিও বলতে পারবো না। কিন্তু কথাটা হচ্ছে খুব সহজ, যে রাজনৈতিক দল নিজেদের মধ্যে এত মারামারিতে ব্যস্ত, ওকে ভাদু শেখের মতো করে দিচ্ছে, ওর কাউন্সিলরকে গুলি করে দিচ্ছে, সেই রাজনৈতিক দল সময় পাচ্ছে না আসলে মানুষের ভালো করার জন্য, সেই রাজনৈতিক দল সময় পাচ্ছে না সাধারণ মানুষের কথা শোনার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক বা অ্যাকচুয়াল বৈঠক সেটা তার দলীয় বিষয়, তিনি কি করবেন তিনিই বলতে পারবেন। পিসির অবান্তর কথা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, যে বিষয়টা নিয়ে হইচই করার চেষ্টা করছে নির্বাচন কমিশনের প্রেস রিলিজ আসার পর, সেটার যে কোনো সারবত্তা নেই সেটা নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন। আর আজকে অনুপস্থিত থেকে আমার মনে হয় সেটাই বলে দিয়েছেন যে এই ভোটার তালিকা নিয়ে আসলে যে হইচই হচ্ছে সেই হইচয়ে তার কোনো শিলমোহর নেই। হিন্দিতে একটা কথা আছে জানেন তো, চিদ ভি আপনি পট ভি আপনি। মানে খেলার শুরুতেই কয়েন টস করলে হয় আপনাকে বলতে হয় হেড বা টেল, কিন্তু এক্ষেত্রে হেডও আপনার টেলও আপনার। এটা শোলেতে অমিতাভ বচ্চনের সেই কয়েনটার মতো, যাই তুলবেন ও যা বলছে তাই। আজকের বৈঠকটাও তৃণমূলের, আর মার্চের মাঝামাঝি সময় যে বৈঠকটা হবে সেটাও তৃণমূলের। বিরোধীরা যতই এটাকে অভিষেকপন্থী তৃণমূলের বৈঠক হিসেবে দেখতে চেষ্টা করুন, আমরা ধরে নিচ্ছি এটা মানুষকে বিভ্রান্ত করার কৌশল, অথবা সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে চলার কৌশল। যাদের এই বৈঠক থেকে কাড়িয়ে কুচিয়ে নেওয়া হলো, তার বাইরে যারা পড়ে রইলেন তাদের আবার সেকেন্ড টাইম নিয়ে নেবেন অভিষেক, তারপর পুরোটা নিয়ে যথারীতি যেখানে অর্পণ করা সেখানে অর্পণ করবেন। দেখুন, যাদের নিয়ে এত কিছু, যাদের জন্য তৃণমূল কংগ্রেসের এত পরিশ্রম, সেই ভোটারদের ফের গুলিয়ে দিতেই বিরোধীরা শাসক শিবিরের এই দ্বন্দ্বের আভাসটা দিচ্ছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে তাদের আর কেন মাথা ব্যথা থাকবে ওখানে শাসক শিবিরে কি হচ্ছে? তারা হয়তো কথা না বলে বসে বসে মনে মনে নারদ বলতেন, যা শত্রু পরে পরে। কিন্তু ভোটারদের মনে দ্বিধাটা তৈরি করা তো খুব জরুরি, বিশেষ করে আর 1 বছর পরে যখন ভোটটা রয়েছে। কিন্তু আর একটা জায়গা রয়েছে দ্বিধার দ্বন্দ্ব, সেটা তো আরও একটা জায়গাতেও রয়েছে। জায়গাটার নাম ওই দ্বন্দ্বপুর বা দ্বিধাপুর হলেও অস্বাভাবিক কিছু হতো না। জায়গাটার নাম বীরভূম। বীরভূমে তৃণমূলের জেলা সভাপতিও রয়েছেন, আবার কোর কমিটিও রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এরা আলাদা আলাদাভাবে না, একসঙ্গে দল পরিচালনা করবে, একা এবং অন্যরা, এইভাবে ব্যাপারটা দেখতে পারেন আর কি।
অনুব্রত মণ্ডলের নাম করে তৃণমূল নেত্রী আগের দিন বলে দিয়েছিলেন কাজল শেখ, শতাব্দী রায়দের সঙ্গে নিয়ে চলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অনুব্রত মণ্ডলও কি এই সঙ্গে চলার বার্তাটা মিস করে গেলেন? আজ ভোটার লিস্ট নিয়ে যে বৈঠকটা সুব্রত বক্সী করলেন, সেই বৈঠকে বীরভূম তৃণমূলের সবাই এলেন, শুধু অনুব্রত মণ্ডলই এলেন না কেন? কেন এলেন না সেটা কেউ বলছে না। তবে তৃণমূল নেতৃত্ব বলছে যে সারা রাজ্যে ভোটার লিস্ট পর্যবেক্ষণের কাজটা রাজ্য স্তরের একজন নেতার তত্ত্বাবধানে হলেও বীরভূমে সেটা হবে না। রাজ্যের কোনো নেতা বীরভূমের ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজে তদারকি করবেন না, সেটা অনুব্রত মণ্ডল বা কাজল শেখরা করবেন। তারা যা করবেন সেটাই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। বুঝতে পারছেন, এখানেই তো অনন্ত সম্ভাবনা তৈরি হচ্ছে। অনুব্রত মণ্ডল এবং কাজল শেখরা যদি একসঙ্গে ঐক্যমতে পৌঁছতে না পারেন তখন কি হবে? সাম্প্রতিক অতীতে কিন্তু এরকম উদাহরণ মানে প্রচুর, বরঞ্চ এমন কোনো উদাহরণ প্রচুর খুঁজলেও পাওয়া যাবে না যেখানে এই দুজন নেতা একসঙ্গে এসেছেন বা একমত হয়েছেন সহজে। তাহলে কিসের ওপর ভিত্তি করে বীরভূম জেলা কংগ্রেসকে, তৃণমূলকে আর কি অগাধ স্বাধীনতাটা দিলেন সুব্রত বক্সীরা? নাকি এটা তাদের জন্য একটা স্পেশাল পরীক্ষা? এখন তো পরীক্ষার মরশুম চলছে না, শুনলেন একদম শুরুতে। ভাবুন তৃণমূল নেত্রী কী বলেছিলেন, 3 দিন অন্তর অন্তর রিপোর্ট দিতে হবে, মানে ওই ইউনিট টেস্ট আর কি, সেরকম ইউনিট টেস্ট, তারপর অ্যাসেসমেন্ট, তারপর আবার ওই হয়তো সাপ্লিমেন্ট, এরকম অনেক কিছু হবে আর কি। সেমেস্টার বেসিসে পুরো ব্যাপারটা হচ্ছে। কিন্তু ভাবুন সেই রকম একটা পরীক্ষা বীরভূমে দিতে যাওয়া বা তাদের জন্য ঠিক করে দেওয়া, সেটা তো তাদের নিজেদের স্টাইল বা নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী তৃণমূল করতেই পারে। কিন্তু সেটা করে সেই পরীক্ষার খাতায় মার্কিং করাটা কি খুব সহজ হবে? কারণ এই এতদিন ধরে যা দেখছি, বাকি তৃণমূল একদিকে আর বীরভূম তৃণমূল সেটা তো আরেকদিকে। বীরভূমে তো বরাবরই নিজেদের গণ্ডগোলে ভাদু শেখের মতো ঘটনা ঘটে গিয়েছে। এর অতীতে বীরভূমে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং দায়িত্বে ছিলেন, সেই সময় কয়লা পাচার, গরু পাচার, অমুক পাচার, এই একটা একের পর এক নদীর পাশ থেকে বালি তুলে সেখানে বিক্রি করে দেওয়ার মতো নানা ঘটনা ঘটেছে রাজ্যের মুখ্যমন্ত্রী যে জেলায় তৃণমূলের দায়িত্বে ছিলেন। ফলে ওটা কে দায়িত্বে থাকলেও বড় কথা নয়, বড় কথা হচ্ছে কে ওখান থেকে কত কাটমানি খাবে। সাংগঠনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বের একটি সবচেয়ে বড় আঁতুড়ঘর হচ্ছে বীরভূম। যে বীরভূম তার একটি জেলা সভাপতিও পর্যন্ত ঘোষণা করতে পারেননি। পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে এক সাংগঠনিক কাঠামো, বীরভূমে এক সাংগঠনিক কাঠামো। কী কারণে বীরভূমে আজ পর্যন্ত পূর্ণ সময়ে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস ঘোষণা করতে পারছে না, তা তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। দেখুন, এরকম বহু জাতি আছে যাদের চট করে বশ্যতা স্বীকার করানো যায় না। ইতিহাসে যেরকম এর অসংখ্য উদাহরণ আছে, তেমনি সাম্প্রতিককালেও তো রয়েছে। গোটা পাকিস্তান একদিকে আর বালুচিস্তান আর একদিকে। স্বাধীন চেতা বালচদের কিছুতেই বাগে আনতে পারে না পাকিস্তান। বীরভূমও কি তৃণমূলের বালুচিস্তান? ওখানে হাত দিলেই বিস্ফোরণের ভয়, তাই কি ওটাকে টাচ করতে চাইল না তৃণমূলের এই এপিক কোর কমিটি? এই দ্বিধা তো মনের মধ্যে রয়ে গেল, জানেন তো। আরেকটা দ্বিধাও কিছুতেই কাটাতে পারছি না, সেটা হচ্ছে এই যে ভোটার তালিকায় সব মিলিয়ে কত ভূত ধরা পড়লো বলুন তো। তৃণমূল নেতারা কি কোনো সংখ্যা দিলেন নাকি? আরেকটা কথা, তৃণমূলের উদ্দেশ্যই ছিল একই এপিকে বিভিন্ন রাজ্যের ভোটার খুঁজে বেড়ানো। তার বাইরেও তো ওই ভোটার লিস্টে ভূতের উপদ্রব কিছু কম নয়, আজ থেকে নয়, বহু বছর ধরে। এবং বছরের পর বছর এই ভোটার তালিকায় অ্যাকচুয়াল ভূত তো প্রচুর রয়েছে, মানে মৃত মানুষের নাম তো প্রচুর রয়েছে। এ তো আমরা প্রত্যেকবার ভোটের সময় দেখি। ঠিকানা পরিবর্তন হলেও একই ভোটারের নাম একাধিক জায়গায় থেকে যাওয়ার অভিযোগ ওঠে। সেরকম একই এপিকে একাধিক ভোটার থাকা যেমন উচিত নয়, তেমন ওই ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম বা একই ভোটারের বিভিন্ন এলাকায় বিভিন্ন ভোটার তালিকায় নাম থাকাটাও যে অনুচিত, এটা তো সবাই জানেন। এবার সেই খুঁতগুলো কি একই সঙ্গে সংশোধন হবে? ভুলে যাবেন না, কর্তার ইচ্ছায় কর্ম। আর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসই রাজ্যের শাসনকর্তা, তারা রাজ্যের মানুষকে বোঝাচ্ছেন যে ভোটার তালিকায় ত্রুটি বিচ্যুতি সংশোধন করে স্বচ্ছ তালিকা তৈরি করতেই তো তারা এত পরিশ্রম করছেন, সবই আমাদের জন্য।
কেউ নিজের জন্য কিছু করে না। এই পরিচ্ছন্ন ভোট করানোটা কতটা দরকার আমাদের জন্য, এবং সেটা করাতে তারা কতখানি উদ্গ্রীব, সেই জন্যই তো তাদের এই পরিশ্রম, এত খাটাখাটনি। কিন্তু সবই তো জলে যাবে যদি এই ভোটার তালিকার থেকে মৃত মানুষের নাম না কাটা পড়ে, বা তার নামে যদি আলটিমেটলি ভোট পড়ে যায়, তাহলে তো সত্যি সত্যি ভোট গ্রহণ কেন্দ্রে ভূতের হাঙ্গামার অভিযোগ উঠবে। এবং তৃণমূল কংগ্রেস যে বেছে বেছে তাদের অপছন্দের ভূতগুলোকে ধরেছে আর পছন্দের ভূতগুলোকে রেখে দিয়েছে, এমন অভিযোগও তো উঠবে। হাঙ্গামা যদি এড়াতেই হয় তাহলে ঝাড়ে বংশে ভূত তাড়ানোই কি উচিত নয়? যখন অনলাইনে কেউ অ্যাপ্লাই করবে তাকে ফিজিক্যাল ভেরিফিকেশান বিএলও এবং বিএলআরওর মাধ্যমে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। ইউনিক আইডি নাম্বার ভারতবর্ষের নির্বাচন কমিশনকে করতে হবে। তৃতীয় হচ্ছে যে দেখতে হবে ওদেরই রুল অনুযায়ী, রুল 28 অনুযায়ী যেভাবে ওরা ভেরিফিকেশনের কথা বলেছে সেই অনুযায়ী এটা স্পট করতে হবে। আপনার বাড়িতে কটা ভোটার আছে, কজন আমাদের ভোট দেয়, কজন দেবে না, কজন মৃত, কজন পরিযায়ী শ্রমিক, তাদের তালিকা তৈরি করছে এই কারণে যাতে নির্বাচনের সময় ভালো করে জাল ভোট, ছাপ্পা ভোট দেওয়া যায়। 7 বছরে 8.69% ভোটারের যে বৃদ্ধি, এই ভোটারের বৃদ্ধির মধ্যে রাজ্যের গড়ের থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136। এই 136 বিধানসভার মধ্যে 82টি বিধানসভা মুসলিম অধ্যুষিত। পশ্চিমবঙ্গের যে মানুষেরা থাকে তারা ভোট দেবে, বাইরের যদি কোনো মানুষ থাকে সে ভোট দেবে না, এইগুলো বলে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া। স্পেসিফিকভাবে আমরা যেরকম লিস্ট নিয়ে এসেছি যে এইগুলো হলো ডাবল এপিক নাম্বার, এগুলো হচ্ছে আনআইডেন্টিফাইড ভোট, এরকমভাবে এসে উস্কানিমূলক, কে রোহিঙ্গা কে মুসলমান, এগুলো হচ্ছে উস্কানি। আজকে যখন অফিসে আসছিলাম না, সামনে একটা অটো যাচ্ছিল, জানেন তো, দেখলাম, এটা অনেক জায়গায় দেখেছি কিন্তু আজকে হট করে দেখে আর আজকে এখন চট করে মনে পড়ে গেল, মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। কি অদ্ভুত মিল, সুখ স্বপনে শান্তি শ্মশানে। এই একটা ওয়ান লাইনার, এক লাইনের একটা লেখা, কিন্তু কি বিরাট অন্তর্নিহিত অর্থ লুকিয়ে রয়েছে বলুন তো, কি গভীর অর্থ। সুখ আর শান্তি আজকাল যেরকম অলিক ব্যাপার, সেটা তো এই এক লাইনে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু শান্তি, সেটার জন্য ওই শ্মশান পর্যন্ত যে পৌঁছে যেতে হয়, সেটা যে আর কোথাও পাওয়া সম্ভব নয়, সেটাও তো এই লাইনে পরিষ্কার। আমাদের অবস্থাটা সত্যি সত্যি ওই এক লাইনে ধরার মতোই। অবশ্য আমাদের জন্য রাজনৈতিক নেতারা এক লাইনের বেশি সচরাচর খরচ করতেও চান না, একটু বেশি ইনভেস্ট করা হয়ে যায় তাহলে। দেখুন, বীরভূমের রাজনৈতিক অবস্থানটাও তো ওই ওয়ান লাইনারটার মতোই। শান্তি বা সুখ রাজনীতির নিরিখে ও সমস্ত স্বপ্ন, অলওয়েজ হাঙ্গামা, ওটাই ওখানকার একমাত্র সত্য। হাঙ্গামা সত্য, সবার ওপরে হাঙ্গামা সত্য, সবার ওপরে বিরোধ সত্য, তাহার ওপরে নাই। দেখুন, বীরভূমে বিরোধী শক্তি প্রায় নেই বললেই চলে। চারিদিকেই তো শুধু শাসক আর শাসকের সমর্থকরা, অথচ বিরোধ চলছে। বিরোধটা নিজেদের মধ্যেই, আর তার ফল কি? শান্তি বা সুখ নৈব নৈব চ, কিছুতেই ওই অশান্তি আর হাঙ্গামা কাটছে না। এক ঘাটে জল খাওয়ার নির্দেশ দিয়েছে দল, কিন্তু অনুব্রত মণ্ডল আর কাজল শেখের অনুগামীরা মিলে সুর মেরা তুমারা কিছুতেই গাইছেন না। উল্টে সুযোগ পেলেই একে অপরের দিকে ওই কি সমস্ত, যেগুলো ফাটে ঠাটে আর কি, ওই সমস্ত ছুঁড়ে ফুড়ে দিচ্ছেন। হয় কথার বোমা, না হয় সত্যিকারের সুতলি বোমা। বীরভূমে তো এই সমস্ত জল ভাত, সারা বছর নেট প্র্যাকটিস হয়, আর নেট প্র্যাকটিসে ভুল করলে চিন্তা বাড়ে শীর্ষ নেতৃত্বের। এই রে, এদের নেট প্র্যাকটিসে একটু খামতি থেকে যাচ্ছে, আসল সময় পারবে তো। দেখুন, বীরভূম নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেরকম নাজেহাল, তেমনি নেট প্র্যাকটিসে ভুল হলে কি হয় সেটা নিয়ে তো আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে একবার তাকিয়ে দেখেছি, সেখানেও তো ওই নাজেহাল দশাই হয়। সিরিয়াসলি, এই নেট প্র্যাকটিসটা খুব জরুরি। এই দক্ষিণ কোরিয়াতে দেখলাম নেট প্র্যাকটিসে ভুল করা চলবে না। ভাবছেন তো,
দক্ষিণ কোরিয়া থেকে চলে এলো, ছিল বীরভূম, সেখান থেকে দক্ষিণ কোরিয়া, একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কোথাকার জল কোথায় গড়িয়ে দিচ্ছি, বুঝিয়ে বলি আপনাদের। একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আজ দক্ষিণ কোরিয়া। ওই রাজধানী সিওল থেকে 40 কিলোমিটার দূরে বিমান থেকে বোমা ফেলা হয়েছে, যুদ্ধ বিমান, সেখান থেকে বোম পড়েছে। প্র্যাকটিস, যৌথ নেট প্র্যাকটিস চালাচ্ছিল দক্ষিণ কোরিয়ার মার্কিন বায়ুসেনা। ফলে এতে কোনো সমস্যা নেই, এটাই তো হওয়ার কথা ছিল। মুশকিলটা কি জানেন? ভুল করে ওই সামরিক মহড়ার সময় বোমাটা পড়েছে গিয়ে জনবসতি এলাকাতে। নিজের এলাকায় নিজেরাই বোমা ফেলে নিজেরাই ক্ষতি করে বসে রয়েছে। ফলে সে দেশে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কোরিয়ার বায়ুসেনা জানিয়েছে যে বোমা বর্ষণ ভুল করে হয়ে গেছে। ভাবুন তো কি ভয়ঙ্কর ভুল। বাংলার রাজনীতি এখানে কোরিয়া বা মার্কিন সেনা দুপক্ষ থেকেই কিন্তু অন্তত কয়েকশো কদম এগিয়ে। এখানে রাজনীতির বোমা কখনো ভুল করে ছোড়া হয় না। এই একটা ব্যাপারে আমরা ইন্টারন্যাশনাল মাপকাঠিতে অনেক এগিয়ে। একদম টার্গেট ফিক্সড করে একদম নির্দিষ্ট জায়গায় বোমা ছোড়া হয়, মানে বিস্ফোরণগুলো ঘটনা হয়। আজ যেরকম হয়েছে, এরকম একটা বোমা ফাটিয়েছেন ফুরফুরা শরীফের তহা সিদ্দিকী, শাসক ঘনিষ্ঠ এই ধর্মীয় নেতা, সবাই জানেন। ওখানকার পীরজাদাদের মধ্যে যা ভাগযোগ আছে তাতে সরকার পক্ষে বা শাসকের দিকে এই তহা সিদ্দিকী পড়েন। এবার শাসক ঘনিষ্ঠ এই ধর্মীয় নেতা সেই শাসকের সরকারের মন্ত্রীকেই কাঠগড়ায় তুলে বসে আছেন। ভাবুন তো একবার, তিনি ওই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে শুধুই সরকারের মন্ত্রী ভাবেন নাকি কোনো শীর্ষ নেতার পছন্দের বলে টার্গেট করলেন, সেটা আপনাদের ভাবার ব্যাপার। আমরা সেসব বলছি না, আমরা শুধু সিদ্দিকী সাহেবের বোমার কথা ভাবছি। আর ভাবছি তিনিও তো কোনো না কোনোভাবে একটু মানে রাজনৈতিক মতবাদের মধ্যেই রয়েছেন, তো তাহলে তার ছোড়া বোমাও তো দিগ্ভ্রষ্ট হওয়ার কথা নয়। দেখুন, একদিকে কাটমানি, অন্যদিকে ধর্মীয় মেরুকরণ, দুটো বোমা ফেলে দিয়েছেন তিনি। নিজের এলাকাতে ভুল করে বোমা ফেলা দক্ষিণ কোরিয়ার মতো হয়ে গেল নাকি? মনে হচ্ছে না। বাম আমল হোক বা তৃণমূলের আমল, ভুল করে বোমা ছোড়ার মানুষ আর যেই হোক এই তহা সিদ্দিকী নন, অন্তত অভিজ্ঞতা তো তেমনই বলছে। ধর্মীয় উৎসবকে সামনে রেখে মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে কাটমানি খাওয়ার একটা মানে কাটমানি খাওয়ার চক্রান্ত বলে মনে করি। ইসালে সওয়াব ফুরফুরা শরীফের ধর্মীয় উৎসব। মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যার যার উৎসব সবার। সেই উৎসবেই নাকি মুখ্যমন্ত্রীর তহবিল থেকে টাকা বরাদ্দ হচ্ছে, অথচ সেই টাকার সিকিভাগও খরচ হচ্ছে না। মানে যা খরচ তার চেয়ে বেশি বরাদ্দ, বা বরাদ্দ তার নাম মাত্র খরচ। যেটাই হোক, পীরজাদার অভিযোগ গুরুতরই, কিন্তু আর্থিক এই দুর্নীতি কে করছেন? এখানেই বোমা বিস্ফোরণ। তোহা সিদ্দিকীর তীর পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর দিকে। হয়তো 5 কোটি টাকা খরচা হচ্ছে, হয়তো মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মানে নেওয়া হবে 25 কোটি টাকা, সেখানে দেখানো হবে তো 25 কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু খরচা হচ্ছে 5 কোটি। ওই জন্য বলছে না। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলির জাঙ্গিপাড়ার বিধায়ক, তার এলাকাতেই ফুরফুরা শরীফ। উন্নয়নের প্রশ্নে তোহা সিদ্দিকী আর্থিক দুর্নীতির অভিযোগ আনছেন। উত্তর মিলছে কি? আর স্নেহাশিস, আমার ভয় হচ্ছে এই ইসলে সবে আসলে বাংলার মানুষ এখানে আসবে, তার ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবে না তো? সরকার সেটা আমার এই মুহূর্তে হিসাব নেই, কিন্তু এত বড় বন্দোবস্ত সেটা যা লাগবে সরকার সেটাই দেবে। আপনারা প্রশ্ন করেছেন মুসাফিরখানা হয়েছে, চালু হয়েছে, বলে হ্যাঁ চালু আছে। কত বড় মিথ্যাবাদ, কত বড় কাজ্জাব। মুসাফিরখানা সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা মুসাফিরখানা চালু আছে, ওটা নিয়ে কোনো সমস্যা হয়েছে। কত বড় ঝুটা। মুসাফিরখানা চালু হয়নি। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, আমি ববি হাকিমের কাছে অনুরোধ করব, এই ঈশ্বরের সবে কত কোটি টাকা দেওয়া হয়েছে যেন বলা হয়। কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। আমার কাজ আমি করছি। ফুরফুরা শরীফের মানুষ আমাকে বারবার জেতাচ্ছে। আমি ওখানে 3800 ভোটে লিড করেছি, ওর বিরোধিতা সত্ত্বেও। 21-এ, তার আগেও 16-তে বিরোধিতা করেছে, তাও আমি লিড করেছি। ফুরফুরা শরীফে আবারও ব্যাপক ভোটে আমি লিড করব, কারণ ওখানকার মানুষ আমাকে ভালোবাসে। মানুষই জবাব দেবে এসবের।
স্নেহাশিস চক্রবর্তীকে সাইলেন্ট মিনিস্টার বলে খোঁচা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খুব একটা গুটবুকে নেই বলেই খবর। স্নেহাশিস নাকি ডায়মন্ড হারবারের এক বড় নেতার ঘনিষ্ঠ। অন্যদিকে তোহা সিদ্দিকী বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমের প্রতি আস্থাশীল। সেই অঙ্কেই কি বোমা? গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ মানুষ হয়, 95% অন্য রাজ্যের মানুষ, 5% এই রাজ্যের মানুষ। কোটি কোটি টাকা তাদের জন্য অনুদান দেওয়া হয়, এটা আমার মনে কোনো হিংসা নাই। আমি চাইছি আরো দেওয়া হোক। আর এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আছে, 95% আছে বাংলার মানুষ। তাদের জন্য কি করা হচ্ছে? গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মেলাগুলো হয় সেখানেও সরকারের বিভিন্ন পরিষেবা দেয়, সেই তুলনায় পরিষেবা তো কিছুই না, তুচ্ছ। কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স থাকে দেখি, যেখানে একটা ভালো অ্যাম্বুলেন্সও পাওয়া যায় না। গঙ্গাসাগরে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে সরকার ও তৃণমূল। আজ ফুরফুরানি ও বঞ্চনার অভিযোগ, তাও রাজ্য সরকারের বিরুদ্ধেই। টার্গেট নির্দিষ্ট থাকলেও তোহার বোমা কি একই সঙ্গে ভুল জায়গাতেও পড়ল? প্রশ্নটা থাকছেই। এই বোমা টোমার কথা শুনলেই না কিরকম একটা যুদ্ধ ফিল চলে আসে, জানেন তো। 1854 সালে এরকমই একটা যুদ্ধ হয়েছিল ইউরোপে, আপনারা জানেন সেটা। আজ যেখানে ইউক্রেন, তখন সেই জায়গাটা আলাদা হয়নি, তখনও একটাই দেশ রাশিয়া। সেই রাশিয়ার হাত থেকে অটোমান সাম্রাজ্য অর্থাৎ আজকের তুরস্ককে মুক্ত করতে যুদ্ধ করেছিল ব্রিটেন আর ফ্রান্স। সেই যুদ্ধের একটা করুণ ইতিহাস আছে। রাশিয়ার পাহাড় ঘেরা উপত্যকা দিয়ে হঠাৎ মার্চ শুরু করেছিল এক ব্রিটিশ সেনাবাহিনী। দুপাশে পাহাড়ের সারি, আর সেই পাহাড়ের খাঁজে খাঁজে রাশিয়ান সেনারা কামান নিয়ে বসেছিল। সবাই জানতো ভৌগোলিক সুবিধের জন্য শত্রুপক্ষের কাছে ওই এলাকাটা ভ্যালি অফ ডেথ নামে পরিচিত। অথচ কোনো কিচ্ছু মাথায় না রেখেই ব্রিটিশরা ঢুকে পড়েছিল সেখানে। ব্রিটিশ সেনার সেই পুরো বাহিনীটাই শেষ হয়ে গেছিল রাশিয়ানদের ওই কামানের আক্রমণে। অকাতর পর সবাই প্রাণ হারিয়েছিল। পরে জানা গেছিল কি জানেন, ওই ভ্যালি অফ ডেথে পা না রাখার নির্দেশ ছিল তাদের কাছে, কিন্তু সেই নির্দেশটা যথাসময়ে না পৌঁছানোতেই অতজন ব্রিটিশ সেনা বেঘোরে মারা যান। ইংল্যান্ডে সেই খবরটা পৌঁছানোর পর বিখ্যাত কবি টেনিসন লিখেছিলেন তার সেই বিখ্যাত কবিতাটা, যার নাম চার্জ অফ দ্য লাইট ব্রিগেড। আচমকা এই গল্পটা কেন শোনালাম জানেন? কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথাটা মনে পড়ে গেল। যাদবপুরে ঐক্যকুপার সভায় গেছিলেন শিক্ষামন্ত্রী। ব্যাপক বিক্ষোভের মধ্যে তাকে পড়তে হয়েছিল, আপনারা জানেন। বামপন্থী ছাত্রগুলো তাকে ঘিরে রেখেছিল। শিক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন অধ্যাপিকা তারা ধাক্কাধাক্কির মধ্যে পড়েছিলেন বলে তৃণমূলের অভিযোগ ছিল যে ওই শিক্ষামন্ত্রীর গাড়িতে যেভাবে ইঁট দিয়ে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, পুরো ভাঙচুর চালানো হয়েছে। লক্ষ্য ছিল কোথাও গিয়ে শিক্ষামন্ত্রী, তাকে প্রাণে মারার চেষ্টা হয়েছিল। এই সমস্ত তো অভিযোগ ছিল, এবং অভিযোগগুলো ছিল বাম এবং অতিবাম ছাত্রদের দিকে। কিন্তু কলকাতা হাইকোর্ট নজরটা ঘুরিয়ে দিয়েছে রাজ্য প্রশাসনের দিকে। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, যাদবপুরে যে শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ হতে পারে তার তথ্য কি রাজ্য পুলিশের কাছে ছিল না? দেখুন, যাদবপুরে এর আগে কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন বাবুল সুপ্রিয় ঘেরাও হন। রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকর বিক্ষোভের মুখে পড়েন। ওখানে বারবার এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ সমস্ত জানা। এবারও গেলে যে ওখানে এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটাও তো জানা থাকার কথা। সেটা তো বিচারপতির পর্যবেক্ষণ দেখেই মনে হচ্ছে, এটাই তো প্রত্যাশিত। তাহলে জানা থাকা সত্ত্বেও ওখানে যাওয়াটা, মানে জানা জিনিসটা কোথাও গিয়ে শিক্ষামন্ত্রীকে জানানো হয়নি নাকি? ভ্যালি অফ ডেথের মধ্যে তিনি ঢুকে পড়েছিলেন, নাহলে হয়তো এই পরিস্থিতিটা এড়ানো যেত। দেখুন, এই প্রশ্ন করে কলকাতা হাইকোর্ট এটাই তো বলতে চেয়েছে, জেনে বুঝেই শিক্ষামন্ত্রী এবং তৃণমূলপন্থী অধ্যাপিকাদের যাদবপুরে যেতে দেওয়া হয় কিনা সেই প্রশ্নটা খতিয়ে দেখা দরকার। আদালতের কথায় যখন এইরকম ভাবনা চিন্তা ঘুরতে শুরু করেছে মাথার মধ্যে, এখন যদি ওই বললাম ভ্যালি অফ ডেথে ব্রিটিশ সেনার মতো যাদবপুরের পটভূমিকায় গোটা বিষয়টা কেউ ব্যাখ্যা করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে? তাহলে তো রাজ্য সরকারের দিকেই আঙুল ওঠাটা স্বাভাবিক। রাজ্য কি চাইলে এই পরিস্থিতিটা এড়াতে পারতো না?
এটা তো এখন অবভিয়াস প্রশ্ন হয়ে যাবে। অথবা এই প্রশ্নটাও তো এসে যাবে, জেনে বুঝেই কি ওখানে শিক্ষামন্ত্রীকে পাঠানো হয়েছিল? এই সপক্ষে অবশ্য বিরোধীরাও অনেক কথা বলছেন যেভাবে ওই হামলার পরেই চট জলদি অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিছিল বার করে ফেললো তৃণমূল, এত এত মানে প্রম্পট অ্যাকশন ইদানিংকালে খুব বেশি দেখা যায়নি। মানে বিক্ষোভ মিছিল টিছিল সংগঠিত হয়, কিন্তু একদম মন্ত্রী এবং সাংসদ সায়নী এদের সবাইকে নিয়ে মিছিল, তাহলে কি এটা প্রত্যাশিতই ছিল? আচ্ছা, এই প্রশ্নটার উত্তর কি রাজ্যপাল দিতে পারবেন? বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে তিনি তো যাদবপুরের ঘটনা একটা তদন্ত কমিটি গঠন করেছেন। আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যখন কোনো অভিযোগ কোনো ঘটনা ঘটে, তার হচ্ছে গিয়ে পুলিশ হোক প্রশাসন হোক, আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, তার যে দায়িত্ব সেটাকে পালন করা, তাকে সম্মান করা, তার যে নথিভুক্ত দায়িত্ব সেটা পালন করা, এটাই হচ্ছে ডেমোক্রেটিক কাজ। আর সেটাকে পালন না করাটাই হচ্ছে গিয়ে আনডেমোক্রেটিক কাজ। আচ্ছা, আনডেমোক্রেটিক কাজ প্রশাসন করেনি, তার জন্য যদি ছাত্রছাত্রীরা বা কেউ যদি হচ্ছে আর একটা পাল্টা আনডেমোক্রেটিক করতো, সেটা খুব ভালো হতো। কিন্তু কোর্ট যে জায়গাটা দেখালো, বিচার ব্যবস্থা যেটা দেখালো, যে একটা অংশ যদি আনডেমোক্রেটিক করে, তাহলে অংশে তার বিচার পাওয়ার জায়গা, ডেমোক্রেটিক্যালি তার জায়গা আছে, বিচার ব্যবস্থার কাছে বিচার ব্যবস্থার দ্বারস্থ হোক। ব্রিটিশ আমলে রানীগঞ্জে পেপার মিলে শ্রমিকদের বিক্ষোভ, ধর্মঘট, তার উপরে গাড়ি চালিয়ে দিলে সুকুমার বন্দ্যোপাধ্যায় শহীদ হলেন। উত্তরপ্রদেশে কৃষক বিদ্রোহের সময় বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভরত কৃষকের ওপরে গাড়ি চালিয়ে দিয়ে 8 জনকে খুন করলো বিজেপির নেতা। আপনি কি তার অনুসারী? কে অনুপ্রেরণা দিচ্ছে? ওই লালমুখ ব্রিটিশ সাহেব যে শ্রমিককে খুন করেছিল গাড়ি চালিয়ে, নাকি ওই বিজেপির নেতা যে কৃষককে খুন করেছিল কৃষক জমায়েতে গাড়ি চালিয়ে দিয়ে? ব্রাত্য পরিষ্কার করবেন, আপনি কার অনুসারী, কার অনুপ্রেরণায় চলছেন? দেখুন, এর উল্টো দিকও তো রয়েছে। একদল অতিবাম ছাত্র যেখানে ওই শিক্ষামন্ত্রী গাড়ির সামনে জড়ো হলো, প্রতিবাদ শুরু করলো, একজন ছাত্র গাড়ির ওপর উঠতে গিয়ে সামনে পড়ে গিয়ে আহত হলো, তাকে তো এখনও হাসপাতালে শুয়ে থাকতে হচ্ছে। কিন্তু এই গোটা বিষয়টার কেন্দ্রবিন্দুতে কি এসে দাঁড়ালো? কে এবং কি? এসএফআই এবং ওই আহত ছাত্রের রাজনৈতিক চিন্তাভাবনা। দেখুন, যাদবপুরের যে পড়ুয়া গাড়ির আঘাতে আহত হয়েছেন বলে এই বামপন্থী ছাত্র সংগঠন বলছে, সেই ইন্দ্রানুজ রায় অতি বামপন্থী ছাত্র সংগঠন আরএসএফের সদস্য। অথচ ওই ইন্দ্রানুজের আহত হওয়ার ঘটনায় সবার প্রথম আন্দোলনের হাঁক দিল কে? না এসএফআই। যেদিন শিক্ষামন্ত্রীর গাড়িতে ওই ছাত্র আহত হয়েছে বলে যাদবপুর থেকে দাবি উঠল, তার একদিন পর যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, সেদিন রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট কে ডাকলো? এসএফআই। যে ধর্মঘটের জেরে বিভিন্ন ক্যাম্পাসে বামপন্থী ছাত্রদের সাথে তৃণমূলপন্থী ছাত্রদের খণ্ডযুদ্ধ হলো, তৃণমূল এসএফআইকে ছাত্র বিরোধী বলে দেগে দিতে শুরু করলো, এসএফআই এর সদস্যরা মার খেলেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিপদে ফেলতেই এসএফআই এই ধর্মঘট ডেকেছিল বলে প্রচার শুরু হলো। এই প্রচার তো আজও চলছে। এই যাবতীয় কিছু সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য সব জায়গায়, সেখানে তো এই প্রচারটা তুমুলভাবে চালিয়ে যাচ্ছে তৃণমূলের আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত দেবাংশু ভট্টাচার্যের সাথে এসএফআই এর প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের পোস্টের লড়াই পর্যন্ত বেঁধে গেল। মানে অনেকটা সেই আগেকার দিনে যেরকম কবি গানের লড়াই হতো না, সেই কবির লড়াইয়ের মতো, সেইভাবেই পোস্টের ওপর পোস্ট। এবার তৃণমূল বলছে যে অতি বামপন্থী ছাত্রনেতা যাদবপুরে আহত হলো, যার জন্য এসএফআই ধর্মঘট ডেকে ফেললো, সেই নেতা তো ক্যাম্পাসে সিপিআইএম নেতাদের নাম করে করে আক্রমণ করেছে। এই এতগুলো কথা দেখে মনে হচ্ছে না ওখানে যদি শিক্ষামন্ত্রী ভুল করে থাকেন ওখানে ঢুকে পড়ে, তাহলে এসএফআইও কি ওই ব্রিটিশ সেনার মতোই ভুল করলো? নির্দেশ তার কাছে পৌঁছলো না, তার আগেই তারা ভ্যালি অফ ডেথে মার্চ করতে নেমে পড়ল। দেখুন, অতি বামপন্থীদের আন্দোলন হলো, তাদের একজন আহত হলো, কিন্তু দোষের ভাগিদার কে হলো? এসএফআই। প্রাসঙ্গিক হতে গিয়ে কি এসএফআই ফাউল করে ফেলল? সৌগত রায় থেকে শুরু করে অরূপ বিশ্বাস হয়ে আজকের রাজ চক্রবর্তী, প্রত্যেকেই তো এই ঘটনাকে হাতিয়ার করে যাদবপুর দখলের ডাক দিয়ে ফেললেন। ব্যারাকপুরের তৃণমূল সাংসদ যা বলেছেন তার মানে তো খুব সহজ,
চাইলে তৃণমূলের লোকজন যাদবপুরে ঢুকতে পারত, শিক্ষা দিতে পারত, কিন্তু দেয়নি। পারত, কিন্তু করেনি। এটাও তো এক ধরনের আক্রমণ। এই করছি করতে পারি, মানে এই যে আক্রমণের মুখে এসএফআই স্বেচ্ছায় বুক পেতে দিল, কি পেল? কাল কলকাতা হাইকোর্ট বলার পর আজ ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর গ্রহণ করলো পুলিশ। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সেই এফআইআর দায়ের হলো। এসএফআই বলছে এটা তাদের আন্দোলনের জয়। তাদের আন্দোলনের জেরেই নাকি শিক্ষামন্ত্রী বাধ্য হয়ে ইন্দ্রানুজের বাবাকে ফোন করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। এসএফআই নেতৃত্ব বলছে এই যে তৃণমূল এতদিন খেলা হবে বলেছে, এবার তাদের বিরুদ্ধে নাকি তারা চালিয়ে খেলা শুরু করবেন। আমি তো মনে করি যে আমরা গর্বিত বোধ করি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অনেক আমাদের যারা কর্মীরা আছে তারাও কিন্তু উগ্র হতে পারে, 2 মিনিট সময় লাগে, কিন্তু জানে যে আমাদের পার্টি সেটাকে সমর্থন করে না। আমাদের পার্টি কখনোই বলবে না যে যাও বিরোধীকে গিয়ে মেরে আসো। ওরা যদি খেলা হবে পরিকল্পনা করে থাকে, আমরাও বলছি ক্যাম্পাসে কিন্তু এবার চালিয়ে খেলা হবে। কিরকম চারপাশ থেকে ওই বেশ হুমকি শোনা যাচ্ছে না? মনে হচ্ছে না সবার কথাগুলো? কেউ মিষ্টি হেসে বলছেন, কেউ তেরে ফুরে, বিষয় তো একই। দেখুন, এই অভিজ্ঞতা তো আছে, ভ্যালি অফ ডেথের গল্পের মতো অত পুরনো না, তবুও আরেকটা ঘটনা, পুরনো ঘটনা আপনাদের মনে করাই। 1970 সাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুন হন তৎকালীন উপাচার্য গোপালচন্দ্র সেন। ওয়েব কুপার সভা ঘিরে এই যে অশান্তির পর বর্তমান উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনিও তো অসুস্থ। তার অসুস্থতা গুরুতর বলেই তো জানা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে যেখানে মানে তার স্ত্রী বলতে বাধ্য হয়েছেন যে ভবিষ্যতে যদি ওই যাদবপুরে যাওয়ার কথা ভাবো তাহলে ডিভোর্স পেপারে সই করবে। এই মুহূর্তে তিনি হসপিটালাইজড। একদিকে 2 মিনিটে যাদবপুর দখল, আর একদিকে রাজ্য জুড়ে চালিয়ে খেলার হুঁশিয়ারি। কি মনে হচ্ছে জানেন, আমাদের গোটা রাজ্যটাই না এদের পাল্লায় পড়ে ভ্যালি অফ ডেথ হয়ে যায়।